ক্লাস 10 এর সিলেবাসের আজকে যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে তাপের ঘটনা সমূহ। এই অধ্যায় থেকে তোমাদের মাধ্যমিকে 5 নম্বর প্রশ্ন আসবে, একটা এমসিকিউ, একটা এসিকিউ, আর একটা হচ্ছে 3 নম্বর। 2 নম্বরের কোনো প্রশ্ন আসে না। তো 3 নম্বরের কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আলোচনা করার আগে আমি যেটা আলোচনা করব, এই চ্যাপ্টারের টোটাল কি কি আমরা পড়েছি বা কি কি প্রয়োজন সেই জায়গাগুলো আমি ভালো করে বুঝিয়ে দেবো। বুঝিয়ে দেওয়ার পর আমরা মাধ্যমিক 2021 সালের জন্য কি প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের আমি অন্যান্য চ্যাপ্টারের মতনই এই চ্যাপ্টারেও দেখিয়ে দেবো। তো দেখা যাক আজকে কত দূর আমি আলোচনা করতে পারি। তো প্রথম তাপের ঘটনার সময় মানে এখানে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে তাপীয় প্রসারণ। আমাদের এখানে আলোচনার প্রধান বিষয় হচ্ছে তাপীয় প্রসারণ। খুবই সহজ চ্যাপ্টার। এখান থেকে আমাদের তাহলে কি আসে, এমসিকিউ একটা, এসএকিউ একটা, আর লার্জ অ্যান্সারটাই মানে 3 নম্বর, এটাই সবচেয়ে বড় একটা। তো 3 রকম টাইপের প্রশ্ন, দুটো 1, একটা 3। ওকে, তো বিষয়গুলো শুরু করা যাক। তাপীয় প্রসারণের মধ্যে আমাদের 3টে জিনিসের বিষয় করতে হয়। প্রথম পড়ব আমরা কঠিনের প্রসারণ, কঠিনের প্রসারণ কি কি প্রসারণ হয় সেগুলো দেখব। তারপরে পড়ব তরলের প্রসারণ, আর লাস্ট পড়ব গ্যাসীয় প্রসারণ, যেটা আমরা কিন্তু একবার চার্লসের সূত্র, বয়েলের সূত্র, এই জায়গাগুলো আমরা পড়েছি গ্যাসের প্রসারণ সম্পর্কে। তাপীয় প্রসারণ মানে চার্লসের সূত্র আর রেনো সূত্র, মানে গ্যাসের ক্ষেত্রে 2 রকম উষ্ণতার সাথে প্রসারিত হয়, আয়তন আর চাপ, তাই গ্যাসের প্রসারণ। তোমাদের সিলেবাসে আয়তন প্রসারণটাই আছে। ওকে, তো কঠিনের প্রসারণকে এখানে আমাদের 3টে বিষয় করতে হবে। এটা ফার্স্ট পার্ট, আর একটা আছে তাপের পরিবহন, পরিবহনটা সেকেন্ড পার্ট। কঠিনের মধ্যে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আর একটা হচ্ছে আয়তন প্রসারণ। ওকে, তাহলে কঠিনের ক্ষেত্রে 3 রকম প্রসারণ করবো, কারণ কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন 3 রকমই আমরা বিবেচনা করি। তরলের ক্ষেত্রে 2 রকম প্রসারণ আমরা করব। প্রথম হচ্ছে আপাত প্রসারণ, তরলের আপাত প্রসারণ, আর তরলের প্রকৃত প্রসারণ। এই দুটো যেমন পড়ব, তরলের ক্ষেত্রে তরলটা একা একা থাকতে পারে না, তরল থাকে পাত্রের ভেতর, পাত্রের প্রসারণ আর তরলের প্রসারণ একসাথে ঘটে। তরলকে আমরা এমনি রাখতে পারি না, কঠিনকে যেমন রাখতে পারি। তো তরলের ক্ষেত্রে 2টো প্রসারণ করব। আর গ্যাসের ক্ষেত্রে কি করব, উষ্ণতার সাথে পরিবর্তন হয় চাপে আর আয়তনে, তাহলে হচ্ছে চাপের প্রসারণ, একটা হচ্ছে আয়তন প্রসারণ। কঠিন তরলের ক্ষেত্রে কিন্তু চাপ প্রসারণ আমরা করব না, এগুলো হচ্ছে এই দুটোই হচ্ছে প্রধানত আয়তন। আপাত প্রসারণ মানে বা আপাত বা প্রকৃত মানে কিসের প্রসারণ, আয়তন প্রসারণ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তাপের ঘটনাসমূহের প্রথম যে অংশ, তার প্রধান আলোচনার বিষয়গুলো। তো আমরা শুরু করব দৈর্ঘ্য প্রসারণ থেকে। তো কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা জানি কি, কঠিন পদার্থের ক্ষেত্রে যে অণুগুলো থাকে সেগুলো হচ্ছে নির্দিষ্ট বন্ধনের সাহায্যে যুক্ত থাকে এবং তারা ঘনভাবে সন্নিবিষ্ট থাকে। তো আমরা যখন তাপ প্রয়োগ করি তখন
কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে যে বন্ধন, মানে একটা অণুর সাথে যে দ্বিতীয় অণুটা যে বন্ধনের সাহায্যে তারা কঠিন পদার্থটা উৎপন্ন করে, সেই বন্ধনগুলোর স্থিতিস্থাপক ধর্ম দেখতে পাওয়া যায়। স্থিতিস্থাপকতা মানে কি? প্রসারণ হলো আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। তো আমরা যদি তাপ প্রয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে দুটো অণুর মধ্যে যে ব্যবধান, আন্তরাণবিক ব্যবধানটা বৃদ্ধি পায়, ফলে কঠিন পদার্থের প্রসারণ ঘটে এবং উষ্ণতা কমে গেলে আবার আন্তরাণবিক ব্যবধান আগের অবস্থায় ফিরে আসতে পারে। যেহেতু স্থিতিস্থাপকতা ধর্ম আছে, অবশ্যই নির্দিষ্ট সীমার মধ্যে তাপটা প্রয়োগ করতে হবে, না হলে তো কঠিন পদার্থ গলনাঙ্কে পৌঁছে গেলে কিন্তু চলবে না, ওকে, গলে যেতে পারে। তো যাই হোক, আমরা নির্দিষ্ট সীমার মধ্যে তাপ প্রয়োগ করে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ কিভাবে হয় এবং সেই সংক্রান্ত কিছু সূত্র আমরা পড়ব। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা প্রসারণের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট হয়, কোএফিসিয়েন্ট বা গুণাঙ্ক হয়। যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, আপত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, চাপ গুণাঙ্ক বা চাপ প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক। এই মোট 7খানা গুণাঙ্ক আমাদের প্রথমে দেখে নিতে হবে। তো আমরা শুরু করি দৈর্ঘ্য প্রসারণ দিয়ে। একদমই সহজ বিষয়গুলো, একটা গুণাঙ্ক বুঝে গেলেই, একটা প্রসারণ বুঝে গেলে বাকি 7টা একইভাবে বুঝে যাবে। তো দেখো, প্রথম হচ্ছে কঠিনের 1 নম্বর দৈর্ঘ্য প্রসারণ। কাদের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ বিবেচনা করা হয়? যাদের ক্ষেত্রে দৈর্ঘ্য ক্ষেত্রফলের তুলনায় অনেক বেশি, বা উল্টোটা ভাবতে গেলে দৈর্ঘ্যের তুলনায় ক্ষেত্রফলের পরিবর্তন নগণ্য হয়। যাদের প্রসারণ, কাদের বিবেচনা করব? যাদের উষ্ণতা বৃদ্ধিতে, যেহেতু প্রসারণ বলছে তাই বৃদ্ধি, দৈর্ঘ্যের পরিবর্তনের তুলনায় বা বৃদ্ধির তুলনায় ক্ষেত্রফলের পরিবর্তন নগণ্য। যেমন যদি বলি, কেমন কার ক্ষেত্রে? সরু তারের ক্ষেত্রে। কোন একটা সরু তার আছে, সরু তারটাকে যদি উত্তপ্ত করি তার দৈর্ঘ্য বরাবর বাড়বে, ক্ষেত্রফল কিন্তু কমবে, কিন্তু সেটা এতটাই পরিবর্তনটা কম যে সেটাকে আমরা হিসাবের মধ্যে আনছি না, এবং তার ক্ষেত্রে শুধুমাত্র দৈর্ঘ্য প্রসারণের কথা বলছি। ধরো কোন একটা সরু তার, এর প্রাথমিক উষ্ণতা T1 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিনে হচ্ছে, বা T1 কেলভিন প্রাথমিক উষ্ণতা। রিলেশনটা জানি, 273 যোগ করতে হয়। আর দৈর্ঘ্য হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, বললাম L1। এবার এই তারটাকে উত্তপ্ত করেছে, উত্তপ্ত করলে দৈর্ঘ্য কিছুটা বেড়ে যাবে, ধরলাম কিছুটা বাড়লো, এতটা বাড়লো, দিয়ে অন্তিম উষ্ণতা হলো যখন উষ্ণতা T1 ছিল, T1 উষ্ণতায় তার দৈর্ঘ্য L1, যখন উষ্ণতা হলো T2 ডিগ্রি সেলসিয়াস বা T2 কেলভিন, সেক্ষেত্রে অন্তিম দৈর্ঘ্য দাঁড়ালো, সেই উষ্ণতায় দৈর্ঘ্য দাঁড়ালো, বেড়ে হয়েছে L2। ক্লিয়ার? তাহলে প্রথমে ছিল, সেখান থেকে বৃদ্ধি পেল, বৃদ্ধি পেয়ে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে। তাহলে এই সরু তারের উষ্ণতা বেড়েছে কত?
T1 থেকে T2 হয়েছে, দৈর্ঘ্য বেড়েছে কত L1 থেকে L2। সুতরাং উষ্ণতা T2 মাইনাস T1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে সরু তারের দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1। উষ্ণতাকে যখন আমরা T1 থেকে T2 তে বৃদ্ধি করেছি তখন তার দৈর্ঘ্য হয়েছে L2, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে L2 মাইনাস L1। তাহলে দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে উষ্ণতার সাথে যে পরিবর্তনের হার একক প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যে তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা তাহলে কত হবে, মানে এটা একটা কনস্ট্যান্ট, বিভিন্ন ধাতুর ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, ইনভার্টের ক্ষেত্রে খুব কম হয়, লেডের ক্ষেত্রে খুব বেশি হয়, লেড বা সীসার ক্ষেত্রে। আলফা, আলফা চিহ্ন দিয়ে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে প্রকাশ করা হয়। তাহলে এটা সমান কি কি বলেছি, প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধির হার প্রতি একক। তাহলে L1 দৈর্ঘ্যে বৃদ্ধির হার কত, হার মানে কি, হার মানে হচ্ছে উষ্ণতার সাপেক্ষে দৈর্ঘ্যের পরিবর্তনের হার, মানে এটার পরিবর্তন বাই উষ্ণতার পরিবর্তন। তাহলে এটা কত হবে 1/L1। তাহলে হারটা কত, ডেল্টা টির জন্য হচ্ছে এত, তাহলে 1 এর জন্য কত L2 মাইনাস L1 বাই T2 মাইনাস T1। তাহলে আলফাটা কি হলো, কোন কঠিন পদার্থের, তাহলে এটা হচ্ছে আলফার সূত্র, কোন কঠিন পদার্থের প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যে এবং প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে যে দৈর্ঘ্য প্রসারণ ঘটে, এককের জন্য যে প্রসারণ সেটাই হলো হার। T2 মাইনাস T1 এর জন্য বেড়েছে কত L2 মাইনাস L1, তাহলে এককের জন্য কত হবে L2 মাইনাস L1 বাই T2 মাইনাস T1। যে দৈর্ঘ্য একক উষ্ণতা যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তাকে আমি একটা ডেফিনেশন লিখে দিচ্ছি, বাকিগুলো তোমরা একই রকম ভাবে পেয়ে যাবে। ওই কঠিন পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ডেফিনেশন। তাহলে এই হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। সূত্রটা খেয়াল রাখতে হবে অঙ্কের জন্য, অঙ্ক সাধারণত আসে না, তাও শিখে রাখবো। তো আমরা যেটা পেয়ে গেলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। একটা গুণাঙ্ক যে ভালো বুঝবে বাকিগুলো শিখবে। তাহলে অতএব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা চলে এলো L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, তো এই হলো গিয়ে সূত্র।
তাহলে আমরা যদি এটাকে একটা ফর্মে লেখা যায় 1/L1 মানে প্রাথমিক দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্যের পরিবর্তন ডেল্টা এল উষ্ণতা বৃদ্ধি ডেল্টা টি, এইভাবেও লেখা যায়। তো এবার যদি এর একক মাত্রা বার করি, আচ্ছা কতগুলো কথা, লেড বা সীসার এই কথাগুলো মনে রাখবেন। আলফা এর মান সর্বোচ্চ, মানে উষ্ণতার সাথে দৈর্ঘ্যের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় লেড বা সীসার। 2 নম্বর, ইনভারের আলফা এর মান সর্বনিম্ন। এটা একটা সংকর ধাতু, সংকর ধাতুগুলোর কম হয়, তার মধ্যে আবার এর সবচেয়ে কম। প্লাটিনাম ও কাঁচ আলফার সমান, সেই জন্য প্লাটিনাম খুব সহজেই কাঁচের মধ্যে স্থির হয়ে যায়। 4 নম্বর, লোহা ও কংক্রিট এর আলফা সমান, সেই জন্য ঢালাইয়ের কাজে লোহা ব্যবহার করা হয়, কখনোই অন্য ধাতুর রড ব্যবহার করা হয় না। লোহার কংক্রিটের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রায় সমান। শর্ট কোশ্চেনের জন্য খেয়াল রাখতে হবে। এর ক্ষেত্রে সীসার বা লেডের ক্ষেত্রে উষ্ণতার সঙ্গে দৈর্ঘ্যের পরিবর্তন সবচেয়ে বেশি হয়। ইনভারের ক্ষেত্রে প্রায় হয় না বললেই চলে উষ্ণতার সাথে দৈর্ঘ্যের পরিবর্তন। প্লাটিনাম কাঁচের আলফার মান সমান হয়, লোহা কংক্রিটের ক্ষেত্রে আলফার মান সমান হয়। এই 4টে শর্ট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, তো এই 4টে মনে রাখবো। এবার যদি আলফার একক ও মাত্রা বার করি, আলফার যদি মাত্রিক সংকেত বার করি দৈর্ঘ্য, তাহলে 1/দৈর্ঘ্য মানে L, দৈর্ঘ্যের বৃদ্ধি মানে দৈর্ঘ্যের একক কি হবে, মানে মাত্রাটা দৈর্ঘ্য হবে, বাই টেম্পারেচার থিটা, মানে থিটা টু দি পাওয়ার -1। তাহলে আলফার মাত্রিক সংকেত শুধুমাত্র টেম্পারেচার, এর মাত্রিক সংকেতে অনন্যকের সমান। একক যদি বলি তাহলে মাত্রিক সংকেত থেকে দেখতে পাচ্ছি সিজিএস এ গেলে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এসআই তে গেলে কেলভিন ইনভার্স। আর দুটো জিনিস, থিটাটা হচ্ছে পরিবর্তন, এবার যদি বলি সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সি, আর ফারেনহাইট স্কেলে আলফা এফ। সেলসিয়াস স্কেলে যদি আলফা সি হয় আর ফারেনহাইট স্কেলে লেখাটা আসছে তো ক্লিয়ার আসছে, আলফা এফ হয়, তাহলে এদের আমরা কি সম্পর্ক পেতে পারি? আমরা জানি সেলসিয়াস স্কেলে যদি 100 ডিগ্রির পরিবর্তন হয়, ফারেনহাইট স্কেলে সেটা পরিবর্তন হবে কত, 180 ডিগ্রি ফারেনহাইট। আমরা জানি, উপরে লিখি, সেলসিয়াস স্কেলে উষ্ণতা পরিবর্তন 100 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে হয়
পরিবর্তন হয় 180 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আলফা সি, তাহলে এখানে যদি তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস ইকুইভ্যালেন্ট টু 180 ডিগ্রি ফারেনহাইট, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস ইকুইভ্যালেন্ট টু 9/5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আলফা সি মানে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ইউনিটে। বললাম x, আলফা সি মানে x ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে আমাকে বসাতে হবে, তাহলে এটা যদি বসিয়ে দিই তাহলে x পার ডিগ্রি সেলসিয়াস, x পার 9.5 ডিগ্রি ফারেনহাইট, তাহলে 5 এর 9 x আলফা এ, তাহলে 5 এর 9 চলে এলো এখান থেকে। তাহলে দেখো আমরা যদি সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে আলফা এফ না লিখে পার ডিগ্রি ফারেনহাইট লিখি, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে তোমাদের। মানে 5 এর 9 x ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। তার মানে যদি বলে দেওয়া হয়, এটা ধরো একটা উদাহরণ দেখি, যেমন ধরো প্লাটিনামের ডি দিয়েছে একটা কোশ্চেন, প্লাটিনামের কিছু কোশ্চেন আমি এক করে রেখেছি তোমাদের বলে দেওয়ার জন্য। আলফা সি বলে দিয়েছে 0.9 ইন্টু 10⁻⁻5। তাহলে ফারেনহাইট স্কেলের মানটা কত হবে? অতএব আলফা এফ প্লাটিনামের ফারেনহাইট স্কেলে আলফার মান হবে 0.9। কি শিখেছি আমরা? গুণ করতে হবে কত দিয়ে? 5 এর 9 দিয়ে, ইন্টু 5 এর 9 পার ডিগ্রি ফারেনহাইট। তাহলে এটা কত চলে এলো? 0.5 ইন্টু 10⁻⁻5। খুব ইম্পর্টেন্ট। তার মানে আমরা পেয়ে গেলাম অতএব আলফা এফ ইকুয়ালস টু 5 এর 9 আলফা সি। রিলেশনটা মনে রাখবো, শর্ট কোশ্চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউতে দিতেই পারে। রিলেশনটা কি, কিংবা একটা ভ্যালু বলে কনভার্ট করতে বলবো। আর কি শিখে নিলাম? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র উষ্ণতার এককের উপরেই নির্ভর করে। এখানে শিখে নিলাম কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যতগুলো গুণাঙ্ক করব, 7খানা যে গুণাঙ্ক করব সবগুলোই একইভাবে করতে হবে। একক শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভরশীল। ঠিক আছে, তো যে তথ্যগুলো বললাম তথ্যগুলো খেয়াল রাখবে। আর কোনো কিছু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান একটা আধা মনে রাখতে পারো, যেমন প্লাটিনাম একটা মনে রাখতে পারো, এটা আমি উদাহরণ হিসাবে। কোনো কিছু মনে রাখার খুব একটা দরকার নেই, রিলেশনগুলো মনে রাখবে। এরপর চলে যাই 2 নম্বর। আমাদের পরবর্তী প্রসারণ হচ্ছে ক্ষেত্র। ক্ষেত্র প্রসারণ মানে যেখানে ক্ষেত্রফলের পরিবর্তন আমরা দেখব। দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখেছি কি, দৈর্ঘ্যর পরিবর্তনটা যতটা হচ্ছে তার তুলনায় ক্ষেত্রফলের পরিবর্তন নগণ্য। ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে
ক্ষেত্রফলের পরিবর্তনের তুলনায় বেধের পরিবর্তনটা নগণ্য। মানে ধরো যদি কোনো একটা সমতল পাত হয়, এর থিকনেসটা টি, এটা কিন্তু টি এর থিকনেসকে ডি দিয়ে লিখি, ডেপথ ডি এর পরিবর্তন ক্ষেত্রফল প্রসারণের ক্ষেত্রে আমরা এই জায়গাটা নিয়ে চিন্তা করব। সাপোজ এটা ছিল a1, t1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, বা এটা আমাদের গত বছর এসেছে, সূত্র লিখতে বলেছে। এখানে বেধের পরিবর্তন নগণ্য। এবার এটা উষ্ণতা বৃদ্ধি করলাম, এটা একটু বড় হয়ে গেল আকার, চারিদিকে বৃদ্ধি পাচ্ছে, তল বরাবর বৃদ্ধি পাচ্ছে, সুপারফিসিয়াল। ক্ষেত্রফল হলো a2, টেম্পারেচার T2 ডিগ্রি সেলসিয়াস বা T1 কেলভিন বা T2 কেলভিন। তাহলে এই ক্ষেত্রে গুণাঙ্ক যেটা হবে সেটা আগেকার মতনই, প্রতি কোনো কঠিন পদার্থে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে এবং প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যে। আগেরটা ছিল কি প্রাথমিক ক্ষেত্রফলে, আগেরটা ছিল প্রাথমিক দৈর্ঘ্যে, তাহলে এটা হবে প্রাথমিক ক্ষেত্রফলের যে পরিবর্তন ঘটে বা প্রতি একক প্রাথমিক ক্ষেত্রফলের পরিবর্তনের হার উষ্ণতার সাপেক্ষে। তো এর ক্ষেত্রে যে গুণাঙ্কটা হবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এটা হলো বিটা। বিটা মানে তাহলে কি? ক্ষেত্রফলের পরিবর্তন মানে a2 a1 বাই প্রতি একক প্রাথমিক ক্ষেত্রফলে বাই a1 ইন্টু উষ্ণতার পরিবর্তন যে কোনো একটা হতে পারে, মনে রাখতে হবে। এটা T2 T1 ও লিখতে পারি স্মলে, ক্যাপিটালও লিখতে পারি, কারণ সেলসিয়াস স্কেলে পরিবর্তন যা হয় T2 T1 যা হবে ক্যাপিটাল T2 T1 তাই হবে। সেই জন্য গত বছর যেটা প্রশ্ন এসেছিল এগুলো কেলভিনে উত্তর দিয়েছিল, কেলভিনে। তাহলে সেখানে T2 T1 এর জায়গায় ক্যাপিটাল T2 T1 লিখতে হতো, এটাই লেখা থাকলো। তাহলে এটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সূত্রের ক্ষেত্রেও একক মাত্রা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতনই একই রকম হবে, ঠিক আছে? আচ্ছা, আর এর ক্ষেত্রেও বিটা সি ইকুয়ালস টু 5/9, সরি বিটা এ ইকুয়ালস টু 5/9 বিটা সি। আগেরটার মতনই কাজ করবে, একই জিনিস, এর মাত্রা একক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের অনুরূপ। তাহলে সংজ্ঞাটা কি হলো? প্রতি একক কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে এবং প্রতি একক প্রাথমিক ক্ষেত্রফলের যে পরিবর্তন ঘটে বা বৃদ্ধি ঘটে সেটাই হলো ওই পদার্থের উপাদানের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এরপর চলে আসি, এর ক্ষেত্রে ডাইমেনশন অফ বিটা হবে থিটা ইনভার্স। থিটা হচ্ছে উষ্ণতার মাত্রিক সংকেত, আর একক হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, সিজিএস এ কেলভিনে হবে কেলভিন, এসআই তে হবে কেলভিন ইনভার্স। আমি সেগুলো আগেরটার মতন এক্সপ্লেন করলাম না, একই জিনিস একই রকম ভাবে আসবে। কারণ যদি ডাইমেনশন ক্যালকুলেট করি, এটা ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, কেটে গেল, তাহলে 1/টেম্পারেচার। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান বলছি একক নির্ভর করে শুধুমাত্র উষ্ণতার এককের উপর, কিন্তু মানটা কিন্তু নির্ভর করবে কার উপর? ক্ষেত্রফলের পরিবর্তনের উপর, প্রাথমিক ক্ষেত্রফলের উপর, উষ্ণতার পরিবর্তনের উপর, ঠিক আছে? এটা ছিল আমাদের বিটা। এরপর চলে আসছে আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ। আয়তন প্রসারণ মানে কি? যেখানে দৈর্ঘ্য
প্রস্থ উচ্চতা সবকিছুই বৃদ্ধি পাবে, মানে এখানে কোনোটাই নগণ্য নয়। ধরো কোনো একটা ঘনক আছে, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোকেই আমাকে বিচার করতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। সেটার প্রাথমিক আয়তন ছিল V1, উষ্ণতা T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা T1 কেলভিনে। প্রসারণ হলো, উষ্ণতা বাড়ালাম, আয়তনটা বৃদ্ধি পেয়েছে, আয়তন হলো V2, T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একই রকম। এটা হলো প্রাথমিক, ইনিশিয়াল, এটা অন্তিম। এই ক্ষেত্রে কোনো কঠিন পদার্থের প্রতি একক প্রাথমিক আয়তনে এবং প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে সব সংজ্ঞা একই, যে পরিমাণ আয়তনের পরিবর্তন ঘটে। কোনো কঠিন পদার্থের প্রতি একক প্রাথমিক আয়তনে এবং প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ আয়তনের পরিবর্তন ঘটে। তাহলে এখানে T2 - T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি V2 - V1। তাহলে প্রতি একক প্রাথমিক আয়তনে এবং প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে T2 - T1 এর জন্য এত, তাহলে একে কত, বাই ওটা। তাহলে এক্ষেত্রে গুণাঙ্ক যেটা হবে সেটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। তাহলে কত হবে, V2 - V1 বাই V1 ইন্টু T2 - T1। এক্ষেত্রেও এর গামা ফারেনহাইট ইকুয়ালস টু 95, গামা সেলসিয়াস, এর মাত্রিক সংকেত ডিগ্রি সেলসিয়াস, সরি থিটা ইনভার্স, মানে উষ্ণতার অনন্যক মাত্রিক সংকেত হবে, এবং একক সিজিএস এ হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এসআই তে হবে কেলভিন ইনভার্স। তো এই হচ্ছে আমাদের তিনটে সূত্র। তো এবার এই যে তিনটে গুণাঙ্ক শিখলাম কঠিন পদার্থের, তাহলে কি, যে ক্ষেত্রে দৈর্ঘ্যের পরিবর্তনের তুলনায় ক্ষেত্রফলের পরিবর্তন নগণ্য, সেখানে হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ হিসাব করব। যেখানে ক্ষেত্রফলের পরিবর্তনের তুলনায় বেধের পরিবর্তন নগণ্য, সেখানে হিসাব করব ক্ষেত্র প্রসারণ। আর যে ক্ষেত্রে দৈর্ঘ্য বেধ কোনোটারই পরিবর্তনকে আমরা নগণ্য করতে পারবো না, ধরতে পারবো না, দৈর্ঘ্য হোক, ক্ষেত্রফল হোক, বেধ হোক, সবগুলোই পরিবর্তনশীল উষ্ণতার সাথে, সেখানে আমাদের হিসাব করতে হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে তিনটে শিখলাম, আলফা, বিটা, গামা। তাহলে এ অবধি যা শিখলাম, তিনটে গুণাঙ্ক আমরা শিখে ফেলেছি এই পর্যন্ত। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান তাহলে হলো L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1। এখান থেকে যদি আমরা L2 টা বার করি, L2 সমান আসছে বা L2 - L1 আসছে আলফা L1 ডেল্টা T। T2 - T1 আমরা লিখবো না, ডেল্টা T লিখবো। তাহলে এটা হলো
ডেল্টা এল। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি, অতএব দৈর্ঘ্য বৃদ্ধি নির্ভর করে কার উপর? উপাদানের উপর, মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের উপর, প্রাথমিক দৈর্ঘ্যের উপর, উষ্ণতা বৃদ্ধির উপর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি L2 সমান, এটাকে এদিকে নিয়ে গেলে L1 টা কমন যাবে 1 প্লাস আলফা ডেল্টা টি। তাহলে অন্তিম দৈর্ঘ্য সমান প্রাথমিক দৈর্ঘ্য ইনটু 1 প্লাস আলফা ইনটু উষ্ণতার পরিবর্তন। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে বিটা পেয়েছি a2 minus a1 by a1 into t2 minus t1। তাহলে এখান থেকে একইভাবে পেতে পারি a2 সমান, তাহলে দৈর্ঘ্য ক্ষেত্রফল বৃদ্ধি কার উপর নির্ভর করে? বিটার উপর নির্ভর করে। এখানে ছিল আলফা, এখানে ছিল L1, তাহলে a1 হবে, আর উষ্ণতা বৃদ্ধি, তাহলে a2 সমান হবে a1 into 1 plus বিটা ডেল্টা টি। And finally, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পেয়েছি v2 minus v1 by v1 into t2 minus t1। তাহলে এখান থেকে v2 কত পেতে পারি? v1 into 1 plus গামা। ওকে, তাহলে এই হচ্ছে তিনটে গুণাঙ্ক এবং তাদের গাণিতিক রূপ। তো এবার এই তিনটে যে গুণাঙ্ক পেলাম, এই তিনটে যে গুণাঙ্ক মানে আলফা বিটা গামা, এদের সম্পর্কটা কি সেটা আমরা দেখে নেব। সম্পর্কটা সিলেবাসে নেই, তো আমি দেখাচ্ছিও না, জাস্ট রিলেশনটা একটা একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের ইন্টারেস্ট লাগবে। তো রিলেশনটা মনে রাখলেই হবে মাধ্যমিকের জন্য, শুধুমাত্র আলফা বিটা ও গামা এর সম্পর্ক। কি সম্পর্ক? এটা ইম্পর্টেন্ট। আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। বা এটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি, তাহলে 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা। ওকে, 6 আলফা ইকুয়ালস টু 2 বিটা ইকুয়ালস টু 3 গামা। বা এখান থেকে আমরা লিখতে পারি, দেখো আলফা ইস টু বিটা সমান আসছে কত? 1:2। আবার বিটা ইস টু গামা আসছে, বিটা ইস টু গামা আসছে 2:3। তাহলে আলফা ইস টু বিটা ইস টু গামা কত চলে আসছে? 2:4:6। এটা আসছে কত? ও আলফা বাই বিটা আসছে 1/2 মানে 1:2। বিটা বাই গামা কত আসছে? 2/3। তাহলে এটা হলো কত? 2 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তার মানে 1:2:3। ঠিক আছে, এটা আমরা পেতে পারি। তাহলে সবচেয়ে বড় হচ্ছে গামা, তার থেকে ছোট হলো বিটা, তার থেকে ছোট হচ্ছে আলফা। অঙ্কের ক্ষেত্রে কাজে লাগতে পারে, কোনো কিছুর একটা আলফা বললে বিটা আর গামাটা বার করতে দিতে পারে। ঠিক আছে, যেমন বললো আলফা প্লাটিনাম, একটু আগেই করেছি, কত লিখলাম ভ্যালুটা? 0.9 × 10⁻⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে বিটা কত হবে, গামা কত হবে, দুটো নির্ণয় করবে তোমরা, দিয়ে কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, আলফা দেওয়া আছে, বিটা কত
গামা। বিটা মানে কি? বিটা মানে হচ্ছে 2 আলফা, আর গামা মানে হচ্ছে 3 আলফা। তো আলফা এই যে রিলেশন দুটো লিখলাম এলো কোথা থেকে? তো আমি একটা একটু দেখিয়ে দিচ্ছি। ধরো কোন একটা ঘনক নিলাম, এটা প্রাথমিক, একটু আগে এঁকেছিলাম একটু বড় করে, একটু বাড়িয়ে দিলাম, এটা পরিবর্তন। তো এর প্রাথমিক দৈর্ঘ্যটা L1, এর দৈর্ঘ্য হয়ে গেছে L2। তাহলে A1 টা কত? এটা হচ্ছে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এটা T2। তাহলে A1 টাকে আমরা লিখতে পারি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? ঘনক নিয়েছি এগুলো, তাহলে L1 স্কয়ার, আর আয়তন হবে L1 কিউব, আর ফাইনালি এর ক্ষেত্রফল হবে A2 যদি বলি তাহলে হবে L2 স্কয়ার, একটা তল বাহু স্কয়ার, আর আয়তন হবে বাহু কিউব L2 কিউব। তো একটু আগে আমরা দুটো সম্পর্ক শিখেছি, L2 মানে কি, A2 মানে কি, V2 মানে কি। তো আমরা পেয়েছি A2 সমান পেয়েছি A1 into 1 plus beta t, বিটা ডেল্টা টি। তাহলে তাই যদি হয়, আর L2 কত পেয়েছি? L1 1 plus alpha ডেল্টা টি। তো তাই যদি হয়, আমরা যদি এই রিলেশনটায় A2 এর মান A1 এর মান এগুলো বসিয়ে দিই, A2 এর মান কত? L2 স্কয়ার, এটা কত? L1 স্কয়ার 1 প্লাস বিটা ডেল্টা টি। তো L2 মান এটা, তাহলে এটা যদি বসিয়ে তাহলে কত আসছে? L1 স্কয়ার 1 প্লাস আলফা ডেল্টা টি হোল স্কয়ার, L1 স্কয়ার 1 প্লাস বিটা ডেল্টা টি। কি করলাম বোঝা গেছে? L2 এর মানটা বসিয়ে দিলাম। তাহলে এখানে L1 স্কয়ার কেটে গেল, আর এটা কত হচ্ছে? 1 প্লাস 2 আলফা ডেল্টা টি প্লাস আলফা স্কয়ার ডেল্টা টি স্কয়ার 1 প্লাস বিটা ডেল্টা টি। এবার আমাদের খেয়াল রাখতে হবে একটা কথা, আলফা বিটা গামা এরা প্রত্যেকেই খুব ছোট হয়, মানে 10 টু দি পাওয়ার আমরা দেখতে পাচ্ছি -5 টা। আলফা বিটা গামা এরা প্রত্যেকেই অফ দ্য অর্ডার অফ 10 টু দি পাওয়ার, এটা অফ দ্য অর্ডার অফ এরকম ভাবে লিখতে হয় 10 টু দি পাওয়ার -5, খুব ছোট হয়। তাহলে সেটাকে যদি স্কয়ার করি 10 টু দি পাওয়ার -5 এর স্কয়ার মানে 10 টু দি পাওয়ার -10, মানে সেটা আরো ছোট হয়ে যাচ্ছে। সেই কারণে আলফা স্কয়ার আলফা কিউব এই টার্মগুলোকে আমরা নগণ্য বলে ধরে নেব, ছোট। মানে একের সঙ্গে 10 টু দি পাওয়ার -10 অর্ডারের কোনো কিছু যোগ করা মানে সেটা উত্তরটা একই আসবে, কারণ একের সঙ্গে 10 টু দি পাওয়ার -10 মানে 0.0000, 9খানা 0 হয় একটা 1, সেটা একের সঙ্গে যোগ করা মানে কত? মিনিংলেস ব্যাপার। মানে ধরো আমরা যদি যোগ করি 1 প্লাস 10 টু দি পাওয়ার -8 যদি বলি, তাহলে কত হবে? 1 প্লাস 1 2 3 4 5 6 7 1, এটা তো একই। তাই নিশ্চয়ই এই পোরশনটা কিন্তু বাদ চলে যাবে। ওকে, তার মানে যেখানে আলফা স্কয়ার, এই আলফা স্কয়ার পদটা এই পদটা নগণ্য হয়ে যায়। তাই যদি হয় নগণ্যই হয়ে যায়, তাহলে দেখো কম্পেয়ার করে দুদিক থেকে আমরা লিখতে পারি 1 1 কেটে গেল, 1 1 কেটে যাচ্ছে, তাহলে এখানে আছে বিটা ডেল্টা টি সহগ আছে বিটা, এখানে ডেল্টা টি সহগ আছে 2 আলফা। তাহলে কম্পেয়ার করে পেয়ে গেলাম আমাদের বিটা সমান 2 আলফা। এটা প্রমাণটা সিলেবাসে নেই, জাস্ট তোমাদের ইন্টারেস্টের জন্য দেখিয়ে দিলাম। প্রমাণ মনে রাখার কোনো দরকার নেই, বোর্ড এক্সামে কোনোদিন আসবে না। এটা ক্লাস 11 এর সিলেবাসে আছে, যারা সায়েন্স নিয়ে পড়বে তখন গিয়ে তোমরা আবার দেখে নিতে পারবে। এটা কারণ ছোট নিয়মে করা যায়,
অবকলন প্রক্রিয়া বা ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস অ্যাপ্লাই করে। ওকে, তো তখন সেটা আমরা শিখে নিতে পারবো ক্লাস 11-এ যখন করবো। তোমরা ফলো করলেই পরবর্তীকালেও তোমরা যারা আমার চ্যানেল ফলো করছো, যারা সায়েন্স নিয়ে পড়বে, তারা যদি দেখতে থাকো আমি 11-12 প্রত্যেকটা ক্লাসেরই ভিডিও বানাচ্ছি এবং বানাই, তো সেখানে অবশ্যই পেয়ে যাবে। তখন আমরা আবার নতুনভাবে দেখে নেবো কী করে রিলেশনগুলো তখন প্রতিষ্ঠা করা দরকার। ওকে, তো যাই হোক, আমাদের সম্পর্ক একটা দেখিয়ে দিলাম। আলফা বিটা গামা জাস্ট রিলেশনটা মনে রাখবো, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 2 বা বিটা ইকুয়াল টু 2 আলফা, গামা ইকুয়াল টু 3 আলফা। এটা জানলেই চলবে। তাহলে কঠিন পদার্থে প্রসারণের ক্ষেত্রে তিনটে গুণাঙ্ক শিখে ফেললাম এবং তাদের মধ্যে সম্পর্কগুলো দেখে নিলাম কি হতে পারে। এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, ক্ষেত্র প্রসারণটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ গত বছর এসছে। এবছরের জন্য দৈর্ঘ্য আর আয়তন প্রসারণটা ভালোভাবে পড়তে হবে। ওকে, এরপর চলে যাব তরলের প্রসারণ।